বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত ঐতিহাসিক ৯ দফা পেছনের গল্প জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ৯ দফা কিভাবে ঘোষণা হয়েছিল, এর পেছনে কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়ে রোববার নিজের ফেসবুক আইডিতে বিস্তারিত জানান তিনি। আব্দুল কাদের জানান, কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় ৯ দফার অবতারণা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ১৬ তারিখ মঙ্গলবার আবু সাঈদ সহ ৬ জন যখন শহীদ হন, ওই দিন রাত ১২টায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি। মিটিংয়ে প্রথম এজেন্ডাই ছিল আজকে যে ৬ জন শহীদ হলেন, এই ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তখন সবাই হই হই করে বলে উঠল, ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করা হয়। উল্লেখ করে এই সমন্বয়ক বলেন, বলে রাখা ভালো, আমরা এতদিন বাংলা ব্লকের থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ সহ নানান সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল। আলাপ আলোচনার ধার ধারেনি সরকার, কেবল হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে চুপচাপ দেখে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায়, ৬ জন শহীদ হয়, ওই দিনই সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি, যদিও ভেতর বাইরে থেকে আলোচনায় বসার নানা রকম চাপ আসছিল। তিনি আরও বলেন, সরকার সংলাপের আহ্বান ফরমালি জানিয়েছিল, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফরমালি ক্লিয়ার করিনি, ক্লিয়ার করার সুযোগও পাইনি। বুধবার গায়েবানা জানা যায়, ঢাবি ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায়, আমি সহ কয়েকজন আহত হই, হান্নান মাসুদ গুলিবিদ্ধ হন। তখন থেকেই আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী অবস্থান নিয়ে গ্রেফতার এড়ানোর সিদ্ধান্ত নেই। যদিও সরকারের সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে আমরা কিছু দাবি দেওয়া ঠিক করেছিলাম, কিন্তু পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে যে সেই দাবিগুলো ফাইনাল করব সে সময় পাইনি। তবে আমরা বৃহস্পতিবার মাঠে কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছিলাম। বৃহস্পতিবার আমি আর আসিফ ভাই এক বাসা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে চলে যাই। ওই দিন ১৮ তারিখ রাতেই ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। আমরাও কর্মসূচি চলমান রাখতে এবং গ্রেফতার এড়াতে বারবার জায়গা পরিবর্তন করে বেড়াচ্ছি, কারো সাথে তেমন কোনো যোগাযোগ করতে পারছি না। আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সঙ্গে মিট করায় এবং পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সঙ্গে যোগাযোগ হয়। পরবর্তীতে জানতে পারি তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে ওইভাবে যোগাযোগ হয়নি। শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করছিলাম, তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে, এত শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতেছে তারা, আন্দোলন শেষ হয়ে যাবে, কিছু দাবি দেওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সঙ্গে বেইমানি করা যাবে না। আমি সম্মতি জানাই, আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার। তাছাড়া মঙ্গলবার রাতের মিটিংয়ে ঠিক করা কিছু দাবি দেওয়া আমার মাথায়ও আছে। আব্দুল কাদের বলেন, আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নেই, আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে। আমি ৭-৫ না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেই। ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হন, সবগুলো আমার চোখের সামনেই ঘটেছে। মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া দীর্ঘদিন জেল, জুলুম, হামলা মামলার শিকার হয়ে হাসিনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছি, মাথা নত করিনি। আমার পরিণতি কি হবে সেটা ঘুণাক্ষরেও কল্পনা করিনি। চোখের সামনে মানুষ মেরে ফেলেছে, মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভাবার সময় পাইনি। গত ৪-৫ বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদেরকে দৃঢ়তা ধরে রাখার শিক্ষাই দিয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে হাল ধরার সিদ্ধান্ত নেই। যাই হোক, কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিলেন, বললেন, কিছু দাবি দেওয়া খসড়া আকারে করছি, তোমার সঙ্গে আলোচনা করি। আমাদেরও যেহেতু আগে আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেগুলো তখন ওনার সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয় ৯ দফা। তিনি একে একে কিছু দাবি বললেন, যেগুলো খুব কমন দাবি দেওয়া, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সঙ্গে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, ভিসির পদত্যাগ, যেগুলো ৬ জন শহীদ হওয়ার পর মঙ্গলবার রাতের বৈঠকের আলোচনাতেই আমরা ভেবেছিলাম। এছাড়া মানুষজন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাবি দেওয়া জানিয়ে আসছিল। শেষের দিকে গিয়ে শিবিরের সেক্রেটারি একটা দাবি অ্যাড করলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
এটা আমি মানি নাই। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো। পরে আমি বললাম, ঢালাওভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এক্ষেত্রে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারেন। পরে সেটাই ঠিক হলো, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই হলো 9 দফা তৈরির পেছনের গল্প। তবে 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি কারফিউয়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে পৌঁছে দিয়েছে, বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। আমাকে নতুন একটা সিম এবং মোবাইল কালেক্ট করার পরামর্শ দিল তারা। আমি স্টুডেন্টদের বাসা থেকে সিম নিয়ে ওই নম্বরটা 9 দফা সংবলিত প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে দিয়ে দিলাম। ওই দিন সন্ধ্যায় বাসা থেকে 4-5 কিলো দূরে হেঁটে গিয়ে পরিচিত সাংবাদিকদেরকে ফোন দিয়ে 9 দফার বিষয়টা জানালাম। টুকটাক ছাত্র রাজনীতি করার সুবাদে ক্যাম্পাসের সাংবাদিকদের সঙ্গে আমার পরিচয় ছিল। তো ওই রাতে তাদের অনেকে একটা একটা করে দফা বাটন ফোন দিয়ে মেসেজের মাধ্যমে দাবিগুলো লিখে পাঠাইছি। পুরো 9টা দাবি একসঙ্গে মেসেজে পাঠানো যায় না। কাউকে আবার মুখে বলে দিয়েছি, কেউ আবার রেকর্ড করে নিয়েছেন। কনফার্ম হওয়ার জন্য অনেকেই ফোন দিয়েছেন, এটা আসলেই আমি দিয়েছি কিনা। বিদেশি সংবাদ মাধ্যমগুলোকেও ফোন দিয়ে কনফার্ম করতে হয়েছে। আমার পক্ষ থেকে এটা যাচ্ছে, আপনাকে একজন পেন ড্রাইভের মাধ্যমে পৌঁছে দেবেন। এইভাবে চলল রাত 11টা পর্যন্ত। এই সমন্বয়ক লিখেন, প্রতিদিন রাতের বেলায় বাসা থেকে দূরে চলে যেতাম। ফোন অন করে সাংবাদিকদের সঙ্গে 2-3 ঘন্টা কথাবার্তা বলে তাদেরকে কনফার্ম করে ফোন বন্ধ করে আবার বাসায় ফিরতাম। সিনিয়ররা গুম অবস্থায় ছিল, ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না বাকিদের সঙ্গেও। এইভাবেই চলতে থাকলো। তিনি আরও লেখেন, আমার বাসা ছিল যাত্রাবাড়ি থানার পাশেই। গ্রেফতারের আতঙ্ক, তারপরও বাসায় থাকতে হতো। শুরুতেই যাওয়ার কোনো জায়গা ছিল না। কোনো রাত মসজিদে কাটিয়েছি, কোনো রাত অর্ধেকটা বাইরে কিংবা বাসার ছাদে কাটিয়ে শেষ রাতে বাসায় ফিরেছি। পরিশেষে আব্দুল কাদের লেখেন, এই তো ঐতিহাসিক 9 দফা, আমাদের 9 দফা, ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্তি লাভের সনদ। রায়হানা মুন, সবার কথা।